প্রিয় দর্শক, ৭১-এর রদেভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইকরাম কবির। আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন দেশ বিদেশের অর্থ, বাণিজ্য, শেয়ার মার্কেট, কর্পোরেট ওয়ার্ল্ড সব এই বিষয়গুলো নিয়ে প্রতিদিন একজন অতিথির সাথে আমরা আলাপ করি। আজকেও আমরা বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, এখন কি অবস্থা, এই বিষয়গুলো নিয়ে আলাপ করতে চাই এবং সে কারণে আজকে স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিচ্ছেন ভিয়েলা টেক্সের চেয়ারম্যান মিস্টার ডেভিড হাসানাত। মিস্টার হাসানাত, অনেক ধন্যবাদ ৭১-এর দর্শকদের সময় দেওয়ার জন্য। তো প্রথমেই এই একটি ঘটনা, বাংলাদেশের এই পোশাক শিল্পের একটি ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ এই পোশাক শিল্প নিয়ে যেভাবে সারা বিশ্বে আলোচনা হচ্ছে, আপনারা ওইগুলো কিভাবে নিচ্ছেন, এই কথাটি প্রথমে জানতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ৭১ টেলিভিশনকে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা সবাই জানি আজকে যে রানা প্লাজার ঘটনা, তার আগে তাজরিনের ঘটনাটা আমাদেরকে মানে বলার অপেক্ষায় রাখে না, আমাদের ব্যবসাটাকে বড় ধরনের একটা ঝাঁকুনি দিয়েছে, বা স্টিল এই ঝাঁকুনিটা রয়ে গেছে। আমি এটাকে অনেকটা এইভাবে বলবো যে আমাদের বিভিন্ন ধরনের আমি একটা শরীর নিয়ে বলি যে আমি অনেক দিন ধরে আমি জানি আমার কিছু কিছু প্রবলেম আছে আমার, তারপর আমি আমাকে কন্ট্রোল করিনি আমার খাবার, হঠাৎ করে আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে। So this is something like you got a heart attack. আমি নিজে যত্ন নেইনি বা কেয়ার করিনি। যত্ন নেইনি একটা হয়তো নেগেটিভ হয়, আমি হয়তো কেয়ার করিনি। আমি জানি সিমটম ছিল, আমার মাঝে মাঝে একটু চিনচিন ব্যথা হতো, তারপর আমি খেয়াল করিনি, আমি হলো যার জন্য আমার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। তো এটার পরিপ্রেক্ষিতে যেটা বলার অপেক্ষা রাখে না, এখন চয়েসটা কিন্তু আমার। আমি আমার শরীরটাকে সুস্থ রাখবো নাকি আমার শরীরটাকে আমি হলো সুস্থ রাখতে চাই না। আমি যদি সুস্থ রাখতে চাই, ডেফিনেটলি আমাকে কন্ট্রোল করতে হবে। আমাকে দেখতে হবে কিভাবে পরিমিত খাবার খেতে পারে, কিভাবে আমি হলো চললে আমি লঙ্গার লাইফ লিড করতে হবে, ডিসেন্ট লাইফ লিড করতে হবে। ব্যবসার ক্ষেত্রে এক্স্যাক্টলি আমি মনে করি আজকে আমাদের যে ঘটনাটা ঘটেছে, যে হার্ট অ্যাটাকের মতো এই সিমটম, এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে এক্স্যাক্টলি এখন যেটা করতে হবে, যেই জিনিসগুলোকে আমরা খেয়াল করিনি বা আমরা ডিনায়াল ছিলাম, অনেক ক্ষেত্রে বলতে হয় যে আমরা ডিনায়াল ছিলাম, অনেক ক্ষেত্রে আমরা বুঝেও কিন্তু বুঝতে চাই না। মানে আমাদের মধ্যে কি একটা ননশালেন্ট অ্যাটিটিউড ছিল যে না, ব্যবসা হচ্ছে, আসছে, চলছে। যেমন ধরেন আপনার প্রথম দিকে যখন বাংলাদেশে গার্মেন্টস শিল্প শুরু হয়, তখন তো শিল্পটাকে চিন্তা করে কোনো একটা বিল্ডিং বানানো হয়নি। যেই বিল্ডিং গুলো সামনে ছিল আমরা সেখানে ওটাকে রিফারবিশ করে ঢুকে গেছে। দ্যাটস ট্রু। অ্যাকচুয়ালি হয় কি, মানে যদিও বাংলাদেশে এই গার্মেন্টস ব্যবসাটা শুরু হয়েছে লেট 70s আর্লি 80s থেকে, তো আমরা যদি হঠাৎ করে দেখি আমরা বলি যে 40 বছর 42 বছরের ব্যবসা, বাট আপনি যদি দেখেন স্টিল মোর দ্যান 98% গার্মেন্টস ওনার ইজ এ ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান। আমরা কিন্তু ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান, সেকেন্ড জেনারেশন কিন্তু এখন এই বিজনেসে ঢোকেনি। অর্থাৎ বিজনেসটা যদিও ম্যাচিওর, যথেষ্ট ম্যাচিওর, উই আর সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টিং কান্ট্রি, $20 বিলিয়ন এক্সপোর্ট, বাট এই বিজনেসটা কিন্তু ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান রান করছে। সো উই আর স্টিল লার্নিং। এক্স্যাক্টলি, আমাদের মেন্টালিটি কিন্তু এখন ওই ম্যাচুরিটি আসেনি। তো এখন এই ধাক্কাটা হয়তো আমাদেরকে একটু মোর অ্যাওয়ার করবে। তবে বিশ্বব্যাপী যেই ইয়েটা হচ্ছে, বিভিন্ন তারা একটা অ্যাকর্ডে সাইন করছে, বিভিন্ন বায়াররা, বড় বড় ব্র্যান্ডরা। তো এই অ্যাকর্ডটা আসলে বাংলাদেশের জন্য কি হতে যাচ্ছে সেটি আমাদেরকে একটু জানান। আমি যদি বলি, এই সময় আমরা কিন্তু দুটো প্রবলেম ফেস করছি বা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি। মানে সামথিং লাইক আপনার হার্ট অ্যাটাকও হয়েছে, মানে হার্টে ব্লকও ধরা পড়েছে, আপনার ডায়াবেটিসও আছে। আমরা হলে একটা বাইরের দিক থেকে একটা প্রেশারে আছি বা আপনার একটা প্রবলেম আছে আমাদের ইমেজের কারণে। সেম টাইমে আমাদের কিন্তু কূটনৈতিক সম্পর্কর ব্যাপারেও একটা কিন্তু খুব একটা পজিটিভ হলো রিলেশন আমাদের পাশ্চাত্য দেশগুলোর সঙ্গে খুব একটা, আমি বলবো না যে খুব একটা পজিটিভ ইয়েগুলো আছে। তো যার জন্য আপনি দেখবেন যে এই প্রবলেমগুলো কিন্তু রেজাল্টটা আসে হলো পলিটিক্যাল। আজকে জিএসপি যদি বন্ধ হয়, জিএসপি তো বায়ার বন্ধ করবে না, পলিটিক্যাল ডিসিশন। আজকে হলো কোটা হলো আমাদেরকে যদি ইউরোপে বলে যে না তোমাদেরকে কোটা ফ্রি পাবা না, ইটস এ পলিটিক্যাল ডিসিশন, ইজ নট দ্য বিজনেস ডিসিশন। মানে এটা বায়ার থেকে কিন্তু এই ডিসিশনটা আসছে না। সো একটা হলো পলিটিক্যাল ডিসিশন, অর্থাৎ পলিটিক্যাল নেগেটিভনেস যেটা আছে, এটাকে আমরা কিভাবে ম্যানেজ করব, এটা আমি মনে করি আমাদের সবার, অফকোর্স আমাদের হয়তো সরকারের অনেক বেশি দায়িত্ব,
বাট ব্যবসার ক্ষেত্রে যে পার্টটা, অর্থাৎ বায়ারের সঙ্গে যে ইমেজের পার্টটা, এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে কিভাবে আমরা বায়ারদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে পারবো। তাহলে সরকার এখানে সরকারের কি কোনো ল্যাকিংস আছে বলে মনে হয়? যেমন ধরেন পলিটিক্যাল ডিসিশনটা সরকারকে নিতে হচ্ছে, এখন পলিটিক্যাল ডিসিশনটা নিতে হলে আপনাকে, আমার এখানে যারা ব্যবসা করেন তাদেরকে কিছু কিছু ডুজ অ্যান্ড ডোন্টস এ বাধ্য করিয়ে তারপরে ওই আপনার আমেরিকার সাথে ইউরোপের সাথে নেগোসিয়েশন সরকারকে করতে হবে। তো সরকার কি আপনাদের সাথে অ্যাটিটিউডটা কিরকম? মানে আপনাদেরকে কিছু কিছু কাজে তো বাধ্য করাতে হবে, তা কি করছে? অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না, বাট মানে আনফরচুনেটলি হয় কি, প্রত্যেকটা সরকারের তাদের বিভিন্ন ধরনের প্রায়োরিটি থাকে, এবং আমরা সবাই অনেক সময় আমরা কিন্তু প্রায়োরিটি ভুলে যাই কোনটা আমাদের মানে ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি। তো সরকার পড়ছে, সরকার অবশ্যই সরকারের লিমিটেশন আছে। সরকার হয়তো আমরাও দেখালো আমাদের দিক থেকে হয়তো আমরা নেগেটিভলি, সরকার হয়তো যে কথা বলছে আমরা তার নেগেটিভলি কাজ করার চেষ্টা করছি, সরকারকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি অনেক সময়। বাট দিন শেষে সরকারকেও যেমন বুঝতে হবে, আমাদেরকেও বুঝতে হবে যে এটা আমাদের ব্যবসা। উই আর সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টিং কান্ট্রি। আমরা কিন্তু বললাম যে একটা পূর্ণবয়স্ক লোক, এটা আরো গ্রো করবে। আমরা কিন্তু ছোট না যে এখন যে আপনি শরীরের উপর আর অত্যাচার করতে পারবেন না, এখন আপনি পূর্ণবয়স্ক লোক হয়ে গেছেন, তাই না? অতএব আপনাকে কেয়ারফুল হতেই হবে, ওইভাবে আসতে হবে। তো মিস্টার হাসানাত, আমরা একটু ছোট্ট বিরতি নিব, বিরতির পরে আবারও আপনার সাথে আলাপ করব এই ইস্যুতে। প্রিয় দর্শক, দেখছেন ৭১-এর রদেভু। আমরা কথা বলছি আজকে গার্মেন্টস, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের এখন কি অবস্থা, কোন দিকে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পরে আবারও ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ৭১-এর রদেভু অনুষ্ঠানের। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। কথা বলছি ডেভিড হাসানাতের সাথে বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ নিয়ে। মিস্টার হাসানাত, এবার যদি এই পোশাক শিল্প যারা প্রডিউসার এবং রপ্তানি করছেন তাদের যে একটা বডি আছে বিজিএমইএ, এই বিজিএমইএ আসলে এখানে রোলটা কি হতে পারে? যেমন বিজিএমইএ আমি যতদূর জানি যে প্রত্যেকটা গার্মেন্টস কারখানায় গিয়ে কি বিজিএমইএ এর পক্ষে দেখা মনিটরিং করা সম্ভব? বিজিএমইএ তো একটা ক্লাবের মতো, হ্যাঁ, মেম্বারদের ক্লাবের মতো। তাহলে মানে এটা এক্স্যাক্টলি আপনি সত্যি কথা বলেছেন যে বিজিএমইএর পক্ষে এটা সম্ভব না প্রত্যেকটা ফ্যাক্টরিগুলো যে চেক করা, বা বিজিএমইএ সেই অথরিটিও নাই। এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অর্গানাইজেশনকেই করতে হবে। বাট সেম টাইমে মানে আমাদের ভুলে গেলে চলবে না, বিজিএমইএর কিন্তু নলেজ দিয়ে সাপোর্ট করার রোলটা বিজিএমইএ কে অবশ্যই পালন করতে হবে। অর্থাৎ গভর্নমেন্ট অর্গানাইজেশনের পক্ষে সম্ভব না আমাদের ব্যবসার সমস্ত এ টু জি জানা, বরং বিজিএমইএ এটা জানবে, বিকজ এটা ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। তো তারা কিন্তু তারা বেসিক্যালি নলেজ দিয়ে গভর্নমেন্টকে সাপোর্ট করতে পারে, এবং সেই গভর্নমেন্টকেও সেই কি বলে ওপেননেস থাকতে হবে যে বিজিএমইএ থেকে তারা নলেজটা নিয়ে সেই নলেজের বেসিসে তারা হলো কাজ করবে। তার অর্থ হচ্ছে যে সরকার আর বিজিএমইএ এবং অন্যান্য যেসব বিভাগগুলো আছে তাদের সব সমন্বিত একটা উদ্যোগ এখানে থাকতে হবে। আমাদের আপনার নিশ্চয় মনে আছে যে একসময় বাংলাদেশের পোশাক শিল্পে একটা চাইল্ড লেবার ইস্যু 90s-এ ছিল। তো তখন ওই সমস্যাটাকে কিন্তু সমাধান একটা করা হয়েছে। তো এখন যেসব এক্সিস্টিং সমস্যাগুলো আছে, বিশেষ করে সেফটি, সিকিউরিটি, আমি কারখানাটা কিভাবে বানাচ্ছি সেটা কতখানি স্বাস্থ্যসম্মত, এই জিনিসগুলোর এখন তো সবচেয়ে মূল বিষয় হলো এগুলো। তো এইগুলো আপনার ভবিষ্যৎ কি দেখছেন? এটা সলভ করার পন্থাটা কি আসলে? আপনি খুব সুন্দর কথা বলেছেন। আসলে আমরা যেমন চাইল্ড লেবারের সময় আমাদের প্রচন্ড প্রেশার ছিল, এবং আমরা একটা সময় কিন্তু যে একটা সার্টেন একটা রোড ম্যাপ দিলাম যে আমরা বায়ারদেরকে, কাস্টমারদেরকে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোকে, এনজিও কে বললাম যে আমরা এই টাইম ফ্রেমের মধ্যে আমরা চাইল্ড লেবারগুলোকে এলিমিনেট করে ফেলবো, এবং আমরা করে ফেলেছি। বিকজ এটা কিন্তু ওভার দ্য নাইট সম্ভব হয়নি বা হবেও না। এক্স্যাক্টলি আমি মনে করি আমাদের এই যে সেফটি, সিকিউরিটি, এই পার্টগুলোকে আমাদেরকে একটা রোড ম্যাপ দেওয়া দরকার। অর্থাৎ আমাদের একটা সার্টেন টাইম, 6 মান্থ or 1 year, 12 মান্থ, এই ধরনের একটা আমরা যদি টার্গেট করি, বিজিএমইএ যদি এই ধরনের একটা টার্গেট করে যে আমরা এই ধরনের 12 মাস বা 18 মাস এরকম একটা টার্গেটে আমরা হলো এলিমিনেট করে ফেলবো, এবং আমরা হলো তোমাদেরকে কোয়ার্টারলি আমরা তোমাদেরকে রিপোর্ট দিব যে 5000-এর মধ্যে এই কোয়ার্টারে এতগুলো ফ্যাক্টরি আমরা দেখেছি। সো গভর্নমেন্ট এটা হলো ফলো আপ করে মনিটর করবে। আমার মনে হয় এই ধরনের একটা রোড ম্যাপ যদি দেওয়া যায় তাহলে হবে কি, কাস্টমারের দিক থেকে বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো তারা একটা কমফোর্ট লেভেলে থাকবে যে হ্যাঁ তারা কাজ করছে। যেমন
অনেক সময় দেখা গেলো আমাদের ফ্যাক্টরি কমপ্লায়েন্স যখন ইন্সপেকশনে আছে কাস্টমার থেকে কিছু নন কমপ্লায়েন্স এনসি বলে যে কিছু এনসি থাকে বা এনসি তারা বলে যে এএনসি গুলো তোমরা 3 মাস এএনসি গুলো মানে ডিপেন্ড করে আমাদের সঙ্গে নেগোসিয়েশন করে তারা মানে ইন বিটুইন মানে 1 মাস থেকে 6 মাসের মধ্যে তারা আমাদেরকে সময় দেয় যে এই এনসি গুলোকে তোমরা এলিমিনেট করে ফেলো নন কমপ্লায়েন্স। এটা অনেক জিনিসগুলো আছে যেগুলো 6 মাসের আগে সম্ভব না। এক্স্যাক্টলি আমরা আমাদের যে এখনকার যে এনসি যেটা আছে এনসি গুলোকে নন কমপ্লায়েন্স সেফটি সিকিউরিটি যেগুলো আছে এগুলোকে আমরা যদি একটা টাইম ফ্রেমে আমরা যদি করে ফেলি এবং এটা আমাদের একটা কেপিআই আমরা নিজের থেকেই এই কেপিআইটা যদি দিয়ে দেয় কাস্টমারকে বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো তখন তারা কমফোর্টেবল হবে এবং তারা মনিটর করবে। এখানে একটি বিষয় যেমন ধরেন আপনি তো একটা ওভারঅল ধারণা দিলেন, তো এই রানা প্লাজা ধসে পড়ার পর থেকে আমি যতগুলো গণমাধ্যমে যত পোশাক শিল্পের ফ্যাক্টরি ওনারদেরকে কথা বলতে শুনেছি তাদের মধ্যে অনেকে বলেছেন যে দের ইজ এ লার্জ পোর্শন অফ দ্য ওনার্স যারা কখনোই ফ্যাক্টরিতে যান না, তারা একটা ফ্যাক্টরি তৈরি করে মানে এই বিষয়টা এরকম কেন যে আমি নিজে আমার নিজের ফ্যাক্টরিতে আমি যাব না, এটা কেন হয়? এটা হলো মানে এটা দুটো কারণে হতে পারে। একটা তো আমরা যখনই একটু কমফোর্ট জোনে ঢুকে যাই তখনই কিন্তু আমরা বিকজ ফ্যাক্টরি অ্যাকচুয়ালি টু রান দ্য ফ্যাক্টরি ডে টু ডে ওয়ার্ক এটা কিন্তু না ম্যানেজমেন্ট না ডে টু ডে ওয়ার্ক ইজ কোয়াইট পেইনফুল। মানে আপনারা যারা গার্মেন্টসে নাই তারা বুঝবেন না এটা প্রি পেইনফুল জব। আমি যখনই একটা কমফোর্ট জোনে চলে যাই লাইক আমার একটা সার্টেন ইনকাম লেভেল সার্টেন আর্নিংস নিশ্চিত হয়ে গেছে তখন কিন্তু দেখা যায় যে এটার মধ্যে আর ইনভলভ হতে চায় না। আপনি ওয়ার্কারদের কথা যদি ধরেন আপনি কোনো ওয়ার্কারকে পাবেন না, ইটস ভেরি রেয়ার যে কোনো ওয়ার্কার তার সারা জীবন ধরে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করছে গ্রামে এসে সেইখানে এসে 15 বছর 10-15 বছর কাজ করে সে কিন্তু চলে যায়। অর্থাৎ সে এখানে কাজ করছে সে কিন্তু কমফোর্ট জোনে থাকে না, তার মনটা পড়ে থাকে তার গ্রামের বাড়িতে তার এলাকায়। সে দেখা গেল টাকাটা কামাই করে সে তার ওখানে আবার সে কিন্তু এখানে থাকলে অনেক বেশি তার ইনকাম হতো, তারপরে কিন্তু সে এটাকে স্যাক্রিফাইস করছে। আমাদের ক্ষেত্রে দেখো ওনাররা ওই টাকাটা একটা লেভেলে কমফোর্ট জোনে ঢুকে গেলে তখন সে যে না ঠিক আছে তোমরা চালাও আমরা হলো বিকজ অ্যাজ আই সে উই আর দ্য ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান আমাদের যে মানে ওই ধরনের মেন্টালিটিটা এখনো হয়নি। আমরা চলে আসার পর একটু রিল্যাক্স করতে চাই। তো এখন যদি একটু ব্যবসার দিকে আসি, যেমন সারা বিশ্বে যেভাবে আলোচনা প্রচারণা বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন দেশে বলা হচ্ছে বায়াররা সাধারণ মানুষও বলছে যে বাংলাদেশের কাছ থেকে এটা করো না কিনো না এই করো না অনেক ধরনের। তো সংবাদ মাধ্যম দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের হাত থেকে হয়তো ব্যবসাটা হারিয়ে যাচ্ছে, আসলে কি তাই? তারা কি বললেই চট করে বাংলাদেশ থেকে চলে যেতে পারবে? এটা তো আমি আপনাকে প্রথমেই বললাম যে আপনার হলো মানে আমার এখন একটা হার্টে ব্লক ধরা পড়েছে, ম্যাসিভ ব্লক। ইটস ডিপেন্ড অন মি যে আমি হলো ফার্দার সিভিয়ার হার্ট এটাকে দিকে যাব নাকি আমার এটাকে হলো কাটিয়ে উঠবো। সো প্রবলেম যে হয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং যে প্রেডিকশন যে গণমাধ্যমগুলো করছে এটা হলো সত্যি। বিকজ আজকে হয়তো বায়ার 2 মাস 3 মাস বা 6 মাসের নোটিসে চলে যাবে না, বিকজ এটা সম্ভব না। বাট আমরা যদি কন্টিনিউয়াসলি এটাকে যদি অ্যাড্রেস করে এটাকে যদি আমরা প্রপারলি এটাকে ওভারকাম করতে না পারি দে উইল মেক এ স্ট্র্যাটেজিক প্ল্যান যে আমি 2014তে বা 2014তে আমি 20% বিজনেস কমিয়ে দিব বা 30% কমিয়ে দেবো, 2015তে আমি 100% উইথড্রল করবো। বিকজ তারা তো তাদের ব্র্যান্ড বলেন তাদের নামের উপর রিস্কটা নিতে চাবে না, ওই জিনিসগুলোকে তো বাঁচিয়ে রাখতে হবে। তো আমরা যদি কমপ্লিসেন্ট হয়ে যাই যে না বায়ার যেতে পারবে না, স্যার রং। আমাদেরকে মনে রাখতে হবে যে বায়ার যেতে পারে, অতএব আমাদেরকে অবশ্যই নিজেদেরকে ছোট্ট করে আপনাকে শেষ প্রশ্ন করব, সেটি হলো যে বায়ারদের পক্ষ থেকে যেসব ব্যবস্থাগুলোর কথা তারা নেবে বলে ভাবছে আমাদেরকে ঠিক করার জন্য, সেগুলোকে আপনার কেমন মনে হচ্ছে? খুব সংক্ষেপে উত্তর দেবেন। এটা হবে মানে এফেক্টিভ হবে, বাট আমি মনে করি এটা খুব বেশি এফেক্টিভ হবে না যখন পর্যন্ত বায়ারের নিজস্ব মেন্টালিটি চেঞ্জ না হয়। ধরেন আজকে রানা প্লাজাতে যে বায়ারগুলোর নাম এসছে তারা ওইখানে অর্ডার দিয়েছে বলেই তো এই ফ্যাক্টরিটা ওইখানে চলে। আজকে বায়ার হয়তো চেক করতে পারে, দিন শেষে বায়ারের কমপ্লায়েন্স টিম তার হলো কমপ্লায়েন্স টিম হয়তো চেক করে বলছে এইখানে কাজ করা ডিফিকাল্ট। যেমন এর আগে তাজরিনের বলেন যে কোনো কি তারা বলে যে আমরা অনেক আগে এই ফ্যাক্টরিকে আমরা না করে দিয়েছি, তাহলে ওই ফ্যাক্টরিতে অর্ডার হচ্ছে কিভাবে? যার জন্য এটা ডিপেন্ড করে বাইরের উপরে, এটা তাদের অর্ডারের উপরে। মিস্টার ডেভিড হাসানাত, আপনাকে আরেকবার ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য, দর্শকদের সময় দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে আপনার সাথে এই বিষয়ে আবারও এখানেই কথা হবে, তখনও আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। 71 কে ধন্যবাদ। থ্যাংক ইউ।
প্রিয় দর্শক, দেখছিলেন ৭১-এর রদেবু। আমরা আজকে গার্মেন্টস শিল্পের ভবিষ্যৎ নিয়ে কথা বললাম মিস্টার ডেভিড হাসানাতের সাথে। আশা করি ওনার মাধ্যমে কিছু তথ্য আপনাদেরকে জানাতে পেরেছি যে আপনাদের ভালো লেগেছে। আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য অনেক ধন্যবাদ জানাই। আবারও আগামীকাল এই একই সময়ে আবারও দেখা হবে, তখনও সাথে থাকবেন। অনেক ধন্যবাদ।